জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে চিনেছে এক অনন্য চোখে। বিশ্বব্যাংকের দুর্নীতির মিথ্যা অভিযোগ সহ বহু বাধা মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে। এই সেতু বাংলাদেশের গর্বের প্রতীক উল্লেখ করে সরকার প্রধান বলেন, টোল আদায়ের পরিমাণ বা টাকার অঙ্ক দিয়ে এর তুলনা করলে চলবে না। সব বাধা পেরিয়ে বাংলাদেশে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এমন প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। অনেক ঝড় ঝঞ্ঝা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে। এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায়, দেশের মানুষের টাকায় এই সেতুটা নির্মাণ। কাজে এই সেতুটা কাজ শেষ হয়ে গেছে, আমরা উদ্বোধনও করেছি, প্রকল্পের কাজ সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এমনকি সেতুর সাথে আমাদের রেল সেতুটাও একই সাথে হয়ে গেছে। আমি সেই জন্য চেয়েছিলাম যে আমি নির্মাণের সাথে সংশ্লিষ্ট বা আমাদের দুই পারের মানুষ যারা তাদের নিজেদের জমি দান করেছেন এবং যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে, সেই জন্যই আজকের এই আয়োজন। দেশের উত্তর পূর্বাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে সিলেটের জকিগঞ্জ এবং হবিগঞ্জের আজমিরিগঞ্জে নতুন করে পানি বেড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিলেটের 13টি উপজেলার মধ্যে কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ঘরে ফিরছেন অনেকে, নতুন করে ঘর সংস্কার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এর মধ্যে সুরমা, কুশিয়ারার 4টি বাঁধ ভেঙে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের লোকালয়ে ঢুকছে বানের পানি। প্রায় 87টি গ্রামের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। একইভাবে হবিগঞ্জের আজমিরিগঞ্জে একটি স্লুইস গেট ভেঙে প্রবল বেগে হাওরে ঢুকছে বন্যার পানি। এই অবস্থা অব্যাহত থাকলে হাওরে উপচে নতুন করে বন্যার কবলে পড়বে উপজেলার বেশিরভাগ এলাকা। এছাড়া সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বন্যার পানি কমে যাওয়ায় ক্রমে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বগুড়ার যমুনার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ক্রমে পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়ছে দুর্গত মানুষের দুর্ভোগ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার 18টি ইউনিয়নের বন্যা কবলিত। পানিবন্দী হয়েছে 1.5 লক্ষাধিক মানুষ। অনেকে বাড়ি ঘর ছেড়ে উঁচু আশ্রয়ের সন্ধানে ছুটছেন। বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। ফসলহীন হয়েছে 5000 হেক্টর জমি। পানি উঠে যাওয়ায় বন্ধ ঘোষণা হয়েছে 15টি প্রাথমিক বিদ্যালয়। দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের খাবার সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই চন্দনবৈশা ইউনিয়নের মধ্যে প্রায় 5 থেকে 6000 লোক আমরা পানিবন্দিতে আছি। আমাদের মনে করেন যে জমি জমা সব ধ্বংস হয়ে গেছে, প্লাস নদী ভাঙতে আছে, আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে গেছে, বাড়িঘর সব নদী
গর্ভে বিলীন হয়ে গেছে। গরু ছাগল যা আসলে সব মানে আপনি পার করছি এই সাইডে। আর হলে এখন ঘর বাড়ির ভিতরে যে জিনিসপাতি আছে সব জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে, এখন পার করার মতো কোনো সিস্টেম পাচ্ছি না। নদীর কাছার দিয়ে একটা বেড়িবাঁধ দিত, তাহলে এই লোকগুলোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা হতো। এটা না করা পর্যন্ত এই অবস্থায় প্রত্যেক বছরই পানির মধ্যে ভাসবে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়েছে। জামালপুরে, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারীগঞ্জের মোট 18টি ইউনিয়নে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্ধ ঘোষণা করা হয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ বন্যার পানিতে ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছে। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ছুটির দিনে সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। সবচেয়ে বেশি পড়েছে সবজির দামে। বেশিরভাগ সবজিতে কেজি প্রতি বেড়েছে অন্তত 15 থেকে 20 টাকা। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় নদী ও সামুদ্রিক মাছের দামও রয়েছে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও দাম নিয়ে হতাশ ক্রেতা। তারা বলছেন সপ্তাহের ব্যবধানে দাম বাড়ায় তাদের ক্রয় ক্ষমতা কমেছে, তাই বাজারে এলে বাজেট করতে হচ্ছে কাটছাট। তবুও প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। এদিন ক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সবজির উৎপাদন ব্যাঘাত ঘটায় যোগান কমেছে, বেড়েছে দাম। এদিকে মাছ বাজারে ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 পর্যন্ত। বোয়ালের কেজি গত সপ্তাহে ছিল 650 থেকে 700 টাকা, যা এই সপ্তাহে এসে 800 থেকে 850 টাকা। ট্যাংরার কেজি 100 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 700 টাকায়। আমি আসলে 1 কেজি পেঁয়াজ কেনার জন্য এসলাম, 100 টাকা ছোট পেঁয়াজের দাম। আমি হাফ কেজি নিলাম 50 টাকা দিয়ে। আসলে তো আমরা সিন্ডিকেটের কাছে জিম্মে হয়ে আছি। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। বৃষ্টিতে ফসল অনেক নষ্ট হয়ে গেছে, যেহেতু দাম বাড়তি, চাহিদা বাড়তি, কাস্টমার হলে অনেক বাড়তি। এখন যা কিনতে আসছি তা তো অনেক সময় পারি নাই, কারণ হলো টাকা সীমিত টাকা, তো সীমিত টাকার মধ্যে হিসেব করে চলতে হয়। আলুর পরিস্থিতিটা এখন বেশি খারাপ, কিন্তু আলু তো আছে, আলু তো এখানে, আলু তো বাইরের থেকে আসতেছে না, আলু এখানে। তাহলে এত সংকট কেন হবে আলুটার? কয়েকদিন আগে ইলিশ বেচি 800 গ্রাম 1250, 1300, 1400 টাকা কেজি। আজকে মনে করেন কিনে আনছি 1550 টাকা কেজি। মলাই মাছ 600 টাকা কেজি, ইলিশ মাছ দেখলাম 1600 থেকে 2000 টাকা পর্যন্ত কেজি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলোর ক্রয় ক্ষমতার উপরে সমস্ত কিছু। দিনাজপুরের ফুলবাড়ি সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত এবং আহত আরও 27 জন। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের চক্রামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ভোরে ঢাকা থেকে রানী সংকৈল গ্রাম একটি পরিবহনের সাথে বিপরীতমুখী আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও হেলপার নিহত হন। পরে আহত 30 জনকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও 3 জন মারা যায়। বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনের এই প্রদর্শনীর
দ্বিতীয় দিনে ভিড় করছেন জুয়েলারি শিল্পের ব্যবসায়ীরা। দেশের বাজারে স্বর্ণ শিল্পের সব ধরনের আধুনিক মেশিনারিজ পরিচয় করিয়ে দিতে এই মেলা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস। দেশের আয়োজিত প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ড সহ 10 দেশের প্রায় 30টি প্রতিষ্ঠান। দুপুর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জুয়েলারি ব্যবসায়ী ও উদ্যোক্তারা ভিড় করছেন স্টলগুলোতে। স্বর্ণশিল্পে জড়িত ব্যবসায়ীরা, শিল্পী ও কারিগররা স্টলগুলোতে থাকা বিক্রি প্রতিনিধিদের কাছ থেকে যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে খুঁটিনাটি নানান বিষয়ে জানছেন। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে আগামী শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এক ভরিতে আপনার 8% 9% লস হয়ে যায়, যে সোনাটা কারিগররা খুঁজেই পায় না। আর এটা মেশিনে ফিনিশিংও মেশিনে ভালো হয়, আবার মেশিনে কাজ করলে পরে আপনার সর্বোচ্চ 2% লস হবে। আগে ধরেন হাতে কাজ করতো, ছোটখাটো টুলস ব্যবহার করে কাজ করতো, তো সেটা এখন মেশিন ইন্ট্রোডিউস হচ্ছে, প্রোডাকশন বাড়ছে। আগে 2টা জিনিস রেডি করতে পারলে এখন 10টা জিনিস করতে পারছে। তো গতকালকের চেয়ে আজকে একটু সারা বেশি। আজকে যেহেতু সাপ্তাহিক বন্ধ, ছুটির দিন, এই হিসাবে মোটামুটি সারা ভালোই সারা। বরিশালে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1000 শিক্ষার্থী। শুক্রবার নগরীর সরকারি মডেল স্কুল ও কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগের বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 14,000 শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে। এর মধ্যে প্রায় 1000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্য থেকে বাছাই করে 3 ধাপে 5 শিক্ষার্থীকে বিজয়ী করা হবে। পরে তারা অংশ নেবে জাতীয় পর্যায়ে। এমন আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে জানান আয়োজকরা। বাংলাবিদে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ বাংলাবিদে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের মেধার উন্নয়ন ঘটাতে পারি। আমরা এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে অনেক বাংলা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমার প্রথমবার, তবে আমি আবারও আসতে চাই। ভবিষ্যতে যদি এরকম আরো হয় তাহলে অনেক কিছু জানতে পারবো বাংলা সাহিত্য সম্পর্কে। মাতৃভাষা বাংলা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই, এটা আমাদের মনের ইচ্ছা। সেই জন্যই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদটা আমাদের করা। শিক্ষার্থীদের কাছে আমার একটাই আশাবাদ, তারা যেন শুদ্ধভাবে বাংলা বলতে পারে, তারা যেন পড়তে পারে এবং বাংলাকে তাদের সঙ্গে রাখে। এই পরীক্ষার মধ্য থেকে আমরা বাছাই করে সেরা 100 থেকে সেরা 20 এবং সেরা 20 থেকে আমরা চেষ্টা করব যে সেরা 5-6 আমরা নির্বাচিত করব, এবং এই সেরা 5-6 জনকে নিয়েই আমরা আসলে চলে যাব হচ্ছে আমাদের ঢাকা বিভাগে এবং আমাদের মূল প্রতিযোগিতায়। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের প্রসঙ্গ। জীবনযাত্রার ব্যয় কমানো সহ জনগণের সব প্রত্যাশা পূরণে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন লেবার পার্টির নেতা ও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কের স্টারমার। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নিয়োগ পাওয়ার পর 10 ডাউনিং স্ট্রিটের সামনে জনগণের উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এই কথা বলেন তিনি। নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য দেশের প্রথম ব্রিটিশ এশীয় প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী কের স্টারমার। এর আগে বাকিংহাম প্যালেসে রাজার কাছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেন। এছাড়া নির্বাচনের শোচনীয় পরাজয়ের কারণে নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন ঋষি সুনাক। দল নতুন নেতা পেয়ে গেলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। Changing a country is not like flicking a switch. The world is now a more volatile place. This will take a while. But have no doubt that the work of change begins immediately. Have no doubt that we will rebuild Britain with wealth created in every community. Our NHS back on its feet facing the future. Secure borders, safer streets, everyone treated with dignity and respect at work.
the opportunity of clean British power, cutting your energy bills for good. And brick by brick, we will rebuild the infrastructure of opportunity. যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন লেবার পার্টির নেতা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে নির্বাচনে দাঁড়ান টিউলিপ। 23,432 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। এবারের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মোট 8 জন ব্রিটিশ নাগরিক লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন এমন 4 জনের একজন টিউলিপ সিদ্দিক। খেলতে খেলতেই মারা গেলেন বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু জিয়াউর রহমান। জাতীয় দাবা প্রতিযোগিতা খেলার সময় সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই গ্র্যান্ডমাস্টার। বাংলাদেশের দাবা ফেডারেশন আয়োজনে চলছিল প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা। বিকাল 3টায় শুরু হওয়া এই খেলায় তার প্রতিপক্ষ ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। কিন্তু 6টা বাজার মিনিট খানেক আগে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুতই শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়া হয় জিয়াকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক জানান হার্ট অ্যাটাক হয়েছিল গ্র্যান্ডমাস্টারের। বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান 1974 সালে জন্ম নেওয়া জিয়া বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদের রেটিং অর্জন করেছিলেন। 1993 সালে ইন্টারন্যাশনাল মাস্টার ও 2002 সালে গ্র্যান্ড মাস্টার খেতাব জয় করেন দেশসেরা এই দাবাড়ু। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে 39 জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে মিরপুর ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের। 2020 বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজকে দ্বিতীয় দফায় দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অধীনে সকাল থেকে ক্যাম্প শুরু করে যুব দল। এই ক্রিকেটারদের 3 ভাগে ভাগ করে লম্বা সময় ক্যাম্প চলবে। ঝালাই করার জন্য নিজেদের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচও খেলবে যুবারা। দেশ এবং বিদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর 18 সদস্য চূড়ান্ত দল করার পরিকল্পনা বিসিবির। এখন শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।